আহ, মাওলানা আবু রেজা নদভী সাহেব গত রবিবার তিনি অ্যারেস্ট হন। তো এই অ্যারেস্টের নেপথ্যে ঘটনাটা যদি একটু বলি, তাহলে বাস্তবতাটা হচ্ছে যে আমি এখানে ছিলাম, ইনভলভ ছিলাম। আমার কাছে তথ্য আসে যে মাওলানা আবু রেজা নদভী অমুক জায়গায় অমুক বাড়িতে আছেন এবং তিনি নিয়মিত রেগুলার বেসিসে তিনি হচ্ছে বেশ কয়েকজনের সাথে দেখা করছেন এবং তারা এরকম একটা প্ল্যান করছেন। তো এটা জানার সাথে সাথে, এটা শনিবারে আমি জানতে পারি। তো আমি চাইলে শনিবারে তাকে অ্যারেস্ট করাতে পারতাম। শনিবারে তখনই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইকে আমি মেসেজ পাঠাই যে ভাই, আওয়ামী এমপি আবু রেজা নদভীর খোঁজ পাইছি, সে অমুক জায়গায় আছে, একটা বাসাতে আছে, কিন্তু তাকে আজকে অ্যারেস্ট করা যাবে না। কারণ তথ্য আছে যে আগামীকালকে বাদ এশা তার সাথে এই এই দুই ব্যক্তি, না আমি তাকে এক ব্যক্তির কথা বলেছিলাম আসিফ ভাইকে, যে আর কি এই যে রাঘব বল, যে আর কি যাকে নিয়ে আজকের ভিডিও, যে সে আসবে, তাকে সহ একসাথে অ্যারেস্ট করাইতে হবে। কারণ এই লোকটা একজন আওয়ামী ফ্যাসিস্ট এমপি, যে 3টা খুনের মামলার আসামি সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, সাতকানিয়াতে তার নামে যে মামলাগুলো হয়েছে, তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন, একসাথে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা তারা করছেন। এই বিষয়টা আমার কাছে তথ্য ছিল, যেন আমি চেয়েছিলাম দুজনকে একসাথে অ্যারেস্ট করাইতে। আনফর্চুনেটলি আবু রেজা নদভী অ্যারেস্ট হলেও ডিবি অনেকক্ষণ ওয়েট করেন। শনিবারের জায়গায় তারা রবিবার সন্ধ্যায় অনেক সময় ওয়েট করার পরে দেখলো যে আর কেউ যখন আসছে না, তখন গিয়ে তারা শুধু আবু রেজা নদভীকে অ্যারেস্ট করে। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন, তাহলে হচ্ছে যে কোনো মিডিয়াতে আবু রেজা নদভীর অ্যারেস্ট হওয়ার খবর আসারও অন্তত 1 ঘন্টা আগে আমি পোস্ট করেছিলাম যে আবু রেজা নদভী কট। কারণ যখন কট হলো তখন আমি আসিফ ভাইয়ের সামনে ছিলাম এবং আসিফ ভাই ডিবি প্রধানের সঙ্গে তখন কথা বলছেন এবং ডিবি প্রধান নিজে আসিফ ভাইয়ের কাছে অনুমতি চাইলেন, আমি কি এখন মিডিয়াতে দিয়ে দেবো? তো আসিফ ভাই অনুমতি দিলেন। সেই সময়টাতে আমি প্রথম ফেসবুকে পোস্ট করলাম। তার পরে গিয়ে মোটামুটি আধা ঘন্টা পরে বা আরো পরে গিয়ে দেখলাম যে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আসা শুরু হয়েছে। তাহলে এই বিষয়টাও কিন্তু একটা আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, একটু ঘাটাঘাটি করলে বুঝবেন যে এটার সাথে আমার ইনভলভমেন্ট কি ছিল। এবার আসি মূল আলাপে, সেটা হচ্ছে যে কে ছিল এই লোকটা। অনেকেই সঠিক গেস করেছেন, তিনি মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। এই ব্যক্তি প্রথমত একটা ছুতোই, একটা মানে একটা বাহানা করে তাকে একটা শেল্টার দেয়। আজ থেকে প্রায় 1 মাস আগে, যদি আমি ভুল না করে থাকি, 1 মাস কি 1.5 মাস এমন একটা আমাকে বললো। আমি একটু ওই আমার কাছে রেকর্ডটা আছে, আমি প্লে করলে আবার ইয়ে করতে পারবো। তার আগে সে কোথায় ছিল আমি জানি না, কারণ যে সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি তারা সেটা জানে না যে তার আগে তিনি এই আবু রেজা নদভী কোথায় ছিলেন। তো যেটা হলো যে তাকে এই বাহানায় একজন ব্যবসায়ী, তাবলিগের মুরব্বী, যিনি তাবলিগের এই যারা আলেম ওলামাপন্থী যে অংশটা, সেই অংশের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য, তার বাড়িতে তাকে রাখেন। আর এই আল্লাহর বান্দা একজন মুবাল্লিগ মানুষ, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে। তিনি ভাবছেন যে একজন আলেম মানুষ, তাকে আমি শেল্টার দিতেই পারি। তিনি এত কিছু জানেন না। কিন্তু আমার কাছে যে তথ্যটা ঠিক এইভাবে এসেছিল, সেটা হচ্ছে যে মাওলানা ওবায়দুর রহমান খান নদভী প্রতিদিন, প্রায় প্রতিদিনই তিনি হচ্ছে আবু রেজা নদভীর কাছে আসেন। তারা নানা রকম প্ল্যান প্রোগ্রাম করেন এবং তারা আই উইটনেস, যে যার সাথে আমার কথা হয়েছে, তার সামনে বসে এই যে মুয়াজ বিন নূর নামের যে লোকটা, আমি তাকে আগে চিনতাম না, টু বি অনেস্ট। আমি চিনতাম, নামে চিনতাম না। এর আগে আমি কয়েকটা সংবাদ সম্মেলনে দেখেছিলাম, কিন্তু আমি নামটা জানতাম না। তো মুয়াজ বিন নূর কে তারা হচ্ছে তাদের সঙ্গে তারা হচ্ছে কথা বলেন লাউড স্পিকারে, দুজন পাশে বসে। আবু রেজা নদভী তাকে বলেন যে তোমরা যে কোনো মূল্যে সাদ সাহেবকে নিয়ে আসো, এখন তোমাদের জন্য কাজটা অনেক সহজ। আর মন্ত্রণালয় থেকে শুরু করে অন্য যা কিছু সাপোর্ট, সেটা ওবায়দুর রহমান খান নদভী এটা বলেন যে এইগুলো আমি দিব, তোমরা হচ্ছে ওনাকে সাদ সাহেবকে দেশে নিয়ে আসো। তো এটা দুইজন বালেগ আকেল সাক্ষী তো আছেই, আরো একজন, 3জন সাক্ষী আছে। এবং আমার তথ্য যদি সত্য না হতো, সঠিক না হতো, তাহলে তো আবু রেজা নদভী তো অ্যারেস্ট হইতো না। আমি যে তথ্যটা পেয়েছি সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাকে, এবং তার ঘরে 35 লক্ষ টাকা ছিল, সেটা সহ অ্যারেস্ট করা হয়েছে, আপনারা জানেন। তো আমার কথা হচ্ছে যে
আহ, আমি মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর যে কুকীর্তি আওয়ামী আমলে ফ্যাসিস্টের যে হচ্ছে পা চাটা যে স্বভাব তার, এবং আমাদের কাছে তথ্য আছে, এটা আমি ক্লেম করব না, এটার প্রুফ চেয়ে লাভ নেই। আপনারা জানেন আমি একটা রাজনৈতিক জায়গায় এখন বিলং করি আছি, অনেক তথ্যই আসে। তো সেই জায়গা থেকে একটু বলি যে তিনি এখন চেষ্টা করছেন যে বিএনপির সাথে সুসম্পর্ক করে আওয়ামী আমলে যেমন তিনি কবজা করে রেখেছিলেন বিফাককে, এখনই তিনি সেটা সেভাবে করবেন। এই কথাটার কোনো প্রমাণ আমি অবশ্যই দিতে পারবো না, কারণ এগুলো কোনো আমরা প্রুফ রাখার কথা না, যেটা তবে বিশ্বস্ত সূত্রে জানা। তো ঘটনা সেটাও না, ঘটনা হচ্ছে যে এই ব্যক্তি মাওলানা ওবায়দুর রহমান খান নদভী এবং আবু রাজা নদভী তারা দুজনই যে জানতেন না যে সাদ সাহেব কেন্দ্রিক যে কোনো একটা ঝামেলা অচিরেই হতে যাচ্ছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না আমার কাছে। কারণ তারা সাদ সাহেব কেন্দ্রিক, সাদ সাহেবকে দেশায়না কেন্দ্রিক এক প্রকার আলোচনা তারা করছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ফ্যাসিস্ট পলাতক এমপি, আওয়ামী এমপি, তাকে তিনি শেল্টার দিচ্ছেন এবং তার সাথে বসে তিনি প্ল্যান করছেন। এবং এই যে এতাহাতি গ্রুপ, আপনারা যদি পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা আমার দর্শকদের অনেকেরই ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমি এতাহাতি ভাই ব্রাদার যারা আছেন সারা বাংলাদেশে, সাধারণ মোবাইল লীগ, তাদের কাউকে আমি দোষারোপ করছি না, কিন্তু এই এতাহাতি বা সাতপন্থী গ্রুপের যারা লিডিং পজিশনে আছেন তাদের কয়েকজন ভীষণ বা অধিকাংশ জনই আসলে ভীষণ সমস্যাজনক। ফ্যাসিস্ট আমল থেকে আমরা দেখেছি যে তাদের কর্মকাণ্ড কি ছিল, কেমন ছিল, এবং তাদের সঙ্গে তারা লিয়াজু করে কাজ করেছেন। এটা অথেন্টিক, এবং এই তথ্যের উপর বেসিস করে কিন্তু মাওলানা আবু রাজা নদভীকে অ্যারেস্ট করানো হয়। তো এখন আমি কেন বলেছিলাম, মানে প্রথমে তার নাম কেন নিইনি, প্রথম কথা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে সরাসরি তাকে অ্যারেস্ট করা হোক। আবু রাজা নদভীর সাথে যদি তাকে পাওয়া যেত তাহলে সেটা আর আমার কোনো এই ভিডিও করা লাগতো না, প্রুফ রাখা লাগতো না, কিছু করা লাগতো না, সেটাই চেয়েছিলাম। আমি আসিফ ভাইয়ের কাছে যখন পরের দিন যাই, আসিফ ভাই বললো যে ওই একজনকে পাওয়া গেছে, আরেকজনকে পাওয়া যায়নি কিন্তু। তো বেশি ব্যাপারটা এমন ছিল। তো তারপরে দেখলাম তখনও তো আসলে সাতপন্থীদের বা এই যে তিনটা প্রাণ চারটা প্রাণ তখনও কিন্তু যায়নি। এই জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে, এটা এখানেই, ওই লোকটা বেঁচে গেল। তবে যারা অপরাধী তারা কোনো না কোনো ভাবে তো কোথাও না কোথাও তো ধরা খাবে, এটা তো আল্লাহর নিয়ম। কিন্তু যখন এই যে চারটা প্রাণ চলে গেল তখন আমি আর জিনিসটা একেবারে সহ্য করতে পারিনি। আসলে আমার মনে হচ্ছে যে এর পেছনে যারা আছে, বিশেষ করে এই কওমি মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, বেফাক বোর্ডের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে একটা মানুষ এরকমের গাদ্দারি করতে পারেন, আর তার অতীতের ইতিহাস তো সবার অজানা নয়। ফ্যাসিস্ট আমল থেকে তার যে চাটাচাটি স্বভাবের যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা তো ব্যাপার আছে।